আর যারা পডকাস্ট করছে তাদের বলি যে প্রথমেই টার্গেট করো না যে বড় গেস্ট আনবো, প্রথমে ভূত যদি না চলে তাহলে আমার ওইটাই তো মিলিয়নে ভিউ আছে। ভূতের দিলেই ভাই ফ্লপ ভিডিও হলেও 5 লাখ হয়ে যায়। কয়েকদিন আগে আমি ইউটিউবে পডকাস্ট দেখার জন্য একবার হিন্দি পডকাস্ট আর একবার বাংলা পডকাস্ট লিখে আলাদা আলাদাভাবে ইউটিউব সার্চ করি। যেখানে হিন্দি পডকাস্ট সার্চ করার পর ফিটনেস, বিজনেস, মানি, ইন্ডিয়ান আর্মি এসব নিয়ে বিভিন্ন পডকাস্ট একের পর এক আমার সামনে আসে। কিন্তু বাংলা পডকাস্ট সার্চ করার পর যে রেজাল্টগুলো আসে সেগুলো দেখে আমার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। যেখানে পুরো ইন্ডিয়ার ক্রিয়েটাররা বিজনেস, ইনভেস্টমেন্ট, সেলফ হেল্প এসব টপিকে পডকাস্ট বানাচ্ছে। সেখানে তুমি কি জানো বাংলা পডকাস্টের টপিক কি? ভূত, প্রেত, পিশাচ, কালাজাদু আর বশীকরণ। মানে ভাই সিরিয়াসলি, অন্য সব পডকাস্টে যেখানে একজন এক্সপিরিয়েন্স মানুষের থেকে তার রিয়েল লাইফের স্ট্রাগল, তার লার্নিংস বা তার বিজনেস এই সবকিছু সম্বন্ধে ডিটেলস আলোচনা করা হয়, সেখানে বাংলার এসব ভুতুরে পডকাস্টের ভিউজ দেখে আমার মনে হয় যে বাংলার মানুষ কারো জীবনের অ্যাচিভমেন্টের থেকে তার জীবনে ভুতুরে বা অন্যান্য সুপারন্যাচারাল ইনসিডেন্টের ব্যাপারে জানতেই বেশি ইন্টারেস্টেড। আর আই এম শিওর সেই গল্পগুলো 90%ই সব ফেক গল্প থাকে। ইভেন তুমি এটা জানলে অবাক হবে, বাংলাদেশেরও বিভিন্ন বিজনেস পডকাস্ট চ্যানেল রয়েছে, সেখানেও তারা স্টার্ট আপ, ফ্রিল্যান্সিং, ইনভেস্টমেন্টের মতো বিষয় নিয়ে রীতিমতো আলোচনা করে। এবং তাদের এই পডকাস্ট থেকেই নীল নাভিস নামের একজন এন্টারপ্রেনার রাতারাতি ভাইরাল হয়েছে বাংলাদেশে। আর তাই এসব দেখে আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে যেখানে পুরো দেশ ভিন্ন ভিন্ন টপিকে পডকাস্ট বানিয়ে মানুষকে এডুকেট করতে চাইছে, সেখানে বাংলার ক্রিয়েটার্সরা শুধু ভুতুরে পডকাস্টই বানাচ্ছে কেন? তার কারণ কি শুধুই ভিউজ নাকি অন্য কিছু? আর তাই এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো জানতেই আমি পুরো পডকাস্ট ইন্ডাস্ট্রিকে অ্যানালাইজ করার পর যে উত্তরগুলো পাই সেগুলো জানলে তুমিও রীতিমতো অবাক হতে বাধ্য। আর সেটা জানতে হলে ভিডিওটা শেষ অবধি দেখো। বাট বাংলা পডকাস্টের এই করুণ অবস্থা জানার আগে আমাদের জানতে হবে যে পডকাস্ট জিনিসটা কি আর কেন বা কিভাবে শুরু হয়েছিল এই পডকাস্ট। পডকাস্ট আসলে আর্লি 2000-এ ওয়েস্টে চালু হওয়া একটা ডিজিটাল অডিও সিরিজ হিসাবে শুরু হয়েছিল, যেখানে কোনো ফেমাস পার্সোনালিটির ইন্টারভিউটাকেই একটু পার্সোনালাইজ আর ইউজার ফ্রেন্ডলি করার জন্যই তার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, সাকসেস স্টোরি এসব ডিটেলসে শেয়ার করা হতো। আর তাই এই পডকাস্ট সিরিজ হিসেবেই আপলোড করা শুরু হয়। যেহেতু সেই সময় ওয়েস্টে আইপডের বেশ চল ছিল, তাই প্রথম পডকাস্টগুলো রেডিও শোর মতোই অডিও ফরম্যাটে শুরু হয়েছিল। আর সেটা আইপড, আইটিউনস এসবের দৌলতে আস্তে আস্তে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। তার কয়েক বছর পর আইপড আস্তে আস্তে ইন্ডিয়াতে আসলেও ইন্ডিয়াতে পডকাস্টের ক্রেজ তখন শুরু হয়নি, কারণ তখন ইন্ডিয়ার মানুষ আইপডে হানি সিং এর গান শুনতেই বেশি পছন্দ করত। তারপর 2005-এ ইউটিউব লঞ্চ হয় এবং ইউটিউব প্রথম একটা ইউজিসি কন্টেন্ট শেয়ারিং প্ল্যাটফর্ম ছিল, যেটা আস্তে আস্তে ভ্লগস, টিউটোরিয়াল আর এন্টারটেনমেন্ট ভিডিও শেয়ার করার প্ল্যাটফর্ম হয়ে ওঠে, যেখানে ভিডিও লেন্থ ছিল ছোট এবং মোস্টলি ফানি ভিডিওজই ভাইরাল হতো সেই সময়। আর পডকাস্ট যেহেতু ইউজুয়ালি লঙ্গার কন্টেন্ট হতো, তাই সেই সময় পডকাস্ট ইউটিউবে করার কথা কেউ ভাবেনি। বাট 2009 আস্তে আস্তে এই পডকাস্ট, যেটা কিনা এতদিন শুধুমাত্র অডিও হিসেবেই মানুষ শুনে এসেছে, তাই তখন পডকাস্টের কোয়ালিটি আরো বাড়াতে আর যাতে মানুষ আরো বেশি এঙ্গেজ করতে পারে, সেই কারণে ওয়েস্টের কয়েকজন ইউটিউবার ভিডিও পডকাস্ট ইউটিউবে আপলোড করা শুরু করে। তার মধ্যে জো রোগান, ফিলিপ ডিফ্র্যাঙ্কো, H3 পডকাস্ট এসব নামগুলো বেশ জনপ্রিয় হয়। আর আজ থেকে 12 বছর আগে জো রোগানই ইউটিউবে পডকাস্ট ব্যাপারটা শুরু করেছিল বলেও শোনা যায়, যেখানে সে তার ভিডিওতে বিভিন্ন গেস্ট এনে তাদের সাথে ফ্রেন্ডলি চ্যাটিং করত এবং এভাবেই সে একটা ক্যাজুয়াল ইয়েট ইম্প্যাক্টফুল ইন্টারভিউ করতে সফল হয়েছিল, যেটাই আস্তে আস্তে সময়ের সাথে সাথে আমেরিকার মানুষদের খুব ভালো লাগতে শুরু করে এবং এরপর থেকেই আমেরিকাতে ইউটিউবে পডকাস্ট ব্যাপারটা মেইন স্ট্রিম হওয়া শুরু করে। আমাদের দেশে জিও আসার ফলে যে ইন্টারনেটের বুমটা হয়েছিল 2016-17-তে, সেরকমই আমেরিকাতেও 2011-12-তে ইন্টারনেটের বুম হয় এবং সেখানেও ইন্টারনেটের অ্যাক্সেস খুবই ইজি হয়ে যায় সেই সময়, যার ফলে পডকাস্ট ব্যাপারটা পপুলার হতে খুব বেশি দিন সময় লাগেনি। আজ এই পডকাস্টটা একসময় ক্যাজুয়াল সেটআপে শুধুমাত্র দুটো মাইক লাগিয়ে শুরু হয়েছিল, সেটাই আস্তে আস্তে প্রফেশনাল সেটআপ, ভালো লাইটিং, ডিফারেন্ট ক্যামেরা অ্যাঙ্গেল এসবের সাহায্যে আর সেখানে ভালো ভালো গেস্ট দিয়ে তাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য পডকাস্ট ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং হয়ে ওঠে। তাছাড়া ইউটিউবে পডকাস্ট বানালে তাদের আলাদা কোনো প্ল্যাটফর্মও লাগতো না, ইউটিউবের এই ফ্রি প্ল্যাটফর্মে সেই কাজটা হয়ে যেত। তাছাড়া পডকাস্ট চ্যানেল খুললে আরো অনেক অ্যাডভান্টেজও ছিল, যেমন ইউটিউবের সাথে ইন্টিগ্রেশনের সাহায্যে আরো অনেক অডিও প্ল্যাটফর্মেও এই পডকাস্টগুলো ডিস্ট্রিবিউট করা অনেক ইজি হয়ে যেত, যেমন স্পটিফাই কিংবা অন্যান্য পডকাস্ট অ্যাপস। তাছাড়া একটা পডকাস্টে ডিফারেন্ট প্রফেশন, ডিফারেন্ট জনরা, ডিফারেন্ট নিচের মানুষদের সাথে কথা বলা হতো, তাই সব ধরনের অডিয়েন্সের জন্যই কোনো না কোনো কন্টেন্ট পাওয়া যেত এই পডকাস্টে, যার কারণে বেশি বেশি ভিউজ আর একটা ব্রড অডিয়েন্সকে টার্গেটও করা যেত। এরপরই আস্তে আস্তে পডকাস্ট কালচারটা ইন্ডিয়াতে আসতে শুরু করে। এমনটা কিন্তু না যে ইন্ডিয়াতে ইন্টারভিউ চ্যানেল ছিল না, কারণ সতীশকে ভিডিওস বা আরো অন্যান্য নিউজ চ্যানেলেও কম বেশি ইন্টারভিউ হতো ইন্ডিয়াতে, বাট সেটা ওয়েস্টের মতো আপডেটেড বা প্রফেশনাল হতো না। আর তাই ওয়েস্টের এই বাড়তি ট্রেন্ড দেখেই হিন্দিতে কয়েকজন ইউটিউবার ইন্ডিয়াতে পডকাস্টের কালচারটা এস্টাবলিশ করে। তাদের মধ্যে রণবীর আলাবাদি আর দ্য রণবীর শো, রাজ সামানির ফিগারিং আউট এবং প্রখরকে প্রবচন বেশ জনপ্রিয়।
জনপ্রিয় হয়। আর যেহেতু এই তিনজনের আগে থেকে একটা ইউটিউব সাবস্ক্রাইবার বেস ছিল, তাই তারা সেটাকে চ্যানেলাইজ করে একটা পডকাস্ট চ্যানেলে কনভার্ট করে দেয়, যার ফলে তাদের পডকাস্টও ধীরে ধীরে পপুলার হওয়া শুরু করে। এখানে ফিগারিং আউটে বিভিন্ন বিজনেসম্যানদের সাথে বিজনেস পডকাস্ট শুরু হয়। আর টিআরএস এ বিভিন্ন জনরের পার্সোনালিটির সাথে পডকাস্ট দেখা যায়, যেখানে স্পোর্টস থেকে শুরু করে পলিটিশিয়ান, অ্যাক্টর, আর্মি, ডক্টর, পুলিশ, ক্রিকেটার থেকে শুরু করে অলিম্পিয়ান অব্দি সবাই তাদের বিভিন্ন ফিল্ডের এক্সপিরিয়েন্স শেয়ার করে তার পডকাস্টে এসে। কারণ তাদের এই পডকাস্টগুলো করার রিজনটা খুবই পরিষ্কার ছিল, যে সাধারণ মানুষকে বিভিন্ন এক্সপিরিয়েন্স লোকদের লার্নিংস এর মাধ্যমে তাদেরকে এডুকেট করা। আর এরপরে আস্তে আস্তে আরো ভ্যারাইটি আসতে শুরু করে হিন্দি পডকাস্ট, যেমন এরপরে বিভিন্ন টপিকে বিভিন্ন পডকাস্ট চ্যানেল শুরু হয়, যেমন ফাইন্যান্সের জন্য আলাদা পডকাস্ট চ্যানেল, বিজনেসের জন্য আলাদা, কিংবা ভূত বা প্যারানর্মাল অ্যাক্টিভিটির জন্য আলাদা পডকাস্ট চ্যানেল শুরু হয় এই সময়। আর সেগুলো আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করে। আর হিন্দি পডকাস্ট ইন্ডাস্ট্রি এর মধ্যে সীমাবদ্ধ ছিল সেটাও কিন্তু নয়, কারণ এরপর হিন্দি পডকাস্টাররা তাদের পডকাস্ট সেটের সাথেও অনেক এক্সপেরিমেন্ট করেছে, যেমন গাড়িতে যেতে যেতে পডকাস্ট শুরু করে তারা, কিংবা গাড়ি চালাতে চালাতেও পডকাস্ট, কিংবা আউটডোর পডকাস্টের রীতি তাদের থেকে শুরু হয়। আর এসবের মাধ্যমে পডকাস্টটাকে আরো এঙ্গেজিং আর আরো এন্টারটেইনিং এট ইনফরমেটিভ করতে চেয়েছিল তারা। আর এসবের প্রভাব বাংলাতেও পড়েছিল। আর তাই এসবের পর আস্তে আস্তে বাংলাতেও শুরু হয় পডকাস্ট কালচার, যেখানে সন্দেশ টিভি, ইউটিএস, পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তীর হাত ধরেই বাংলা ইউটিউবেও পডকাস্টিং মেইন স্ট্রিম হওয়া শুরু করে। সবাই বিভিন্ন ইন্ডাস্ট্রির গেস্ট এনে পডকাস্ট করা শুরু করে, যাতে অল্প অল্প করে হলেও বাংলার মানুষও পডকাস্টে ইন্টারেস্ট দেখানো শুরু করে। আর সারপ্রাইজিংলি কয়েক মাসের মধ্যেই কিছু বাংলা পডকাস্ট ভীষণ জনপ্রিয় হয়ে যায়, যার ফলে বাংলার পডকাস্টও হিন্দি পডকাস্টের মতোই পপুলার আর সাকসেসফুল হয় এটাই মনে হচ্ছিল। বাট বাংলা পডকাস্টের এই গ্রোথ কয়েকদিনের মধ্যেই যেন মুখ থুবড়ে পড়লো, কারণ এর পর থেকেই শুরু হলো বাংলাতে ভূতের পডকাস্ট। না, ভূতেরা এসে পডকাস্ট বানাতো না, বাট পডকাস্টের টপিকই হয়ে ওঠে ভূত, প্রেত, কালাজাদু, বশীকরণ এইসব। কারণ বরাবরই ভূতের গল্প শুনতে ইন্টারেস্টেড বাংলার মানুষ, আর সেটা ভূতের গল্পের চ্যানেলের সাবস্ক্রাইবার্স আর ভিউজ দেখলেই বোঝা যায়। এবার তুমি বলতেই পারো যে ভূতের পডকাস্ট তো হিন্দিতেও আছে। হ্যাঁ, আছে ঠিকই, বাট তাদের বিজনেস, ফাইন্যান্স, মানি, হেলথ এসব রিলেটেড পডকাস্টের তুলনায় সেই সংখ্যাটা খুবই কম। আর আমাদের এখানে ঠিক এর উল্টোটা। আর তাই কিছু ইউটিউবার এই বাড়তি ভূতের ট্রেন্ডটাকে দেখে সেই গোল্ডেন অপরচুনিটিটাকে হাতছাড়া করতে চায়নি। আর তাই একের পর এক ভূতের পডকাস্ট শুরু হয় বাংলাতে। বাড়িতে কাউকে বলো না আমি সপ্তাহে 2 দিন করে গরুর মাংস খাই। আমি এটা কেন করিস? বলে আমি এটা না খেলে আমি বাঁচতে পারবো না। বলছে আমার হলো ভেতর দিকে শুধু খেতে চায়। এক দিশে তাকিয়ে এরকম মাঝে মাঝে মুখটা এরকম কিরমির কিরমির করছে, আমাকে মারবে এরকম করছে। আবার বলছে দেখো রানাদা, তুমি আমাকে এসব বলছো, আমার না রাগ উঠছে তোমার প্রতি। আর স্বাভাবিকভাবেই আস্তে আস্তে ভূতের পডকাস্টও মানুষের ভালো লাগতে শুরু করে, যেখানে পডকাস্টের গেস্টরা সাকসেসফুল হওয়ার জার্নি বা তাদের স্ট্রাগলের কথা না বলে তার জীবনে ভূতুর এক্সপিরিয়েন্সের কথা বেশি বেশি করে শেয়ার করা শুরু করে, যার মধ্যে ম্যাক্সিমাম গল্পই মন গড়া বলেই আমার বিশ্বাস। বাট এই সবকিছুই যে মানুষের মনে কি ইম্প্যাক্ট ফেলছে সেটা কেউ জানে না। আর তাই এসব ভূতুরে পডকাস্টারদের কাছে আমার একটাই প্রশ্ন, যে এসব ভূতুরে বা অন্ধবিশ্বাস ঘটিত পডকাস্টের মাধ্যমে তারা দর্শককে কি বিষয়ে এডুকেট করছে, যেখানে কুসংস্কার আর অন্ধবিশ্বাসের জন্য গ্রাম থেকে শহরে ডেইলি না জানি কত লোকে প্রাণ যাচ্ছে, যেখানে কয়েকজন এসবের দ্বারা এতটাই ইনফ্লুয়েন্সড হয়ে পড়ে যে এরপর থেকে তাদের জীবনে কোনো কিছু খারাপ বা কোনো কিছু ভালো হলে তারা ভাবে যে সেটা এই কারণেই হয়েছে। আর এসবের কারণেই আজও বাংলাতে বিড়াল রাস্তা কাটাকে অশুভ মনে করা হয়। আর কিছু কিছু মানুষ এসবের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়ে যে তারা তাদের যে কোনো খারাপ সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার জন্য যা খুশি করতে পারে। অ্যান্ড এই যা খুশি মানে লিটারালি যা খুশি, যেখানে কেউ পুরো ফ্যামিলির জীবন বাজি রেখে দেয় বা কেউ নিজের সন্তানদেরও ছাড়ে না। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের ফলে মানুষ কি কি করতে পারে সেগুলো নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি আছে, সেগুলো দেখে নিও বা কোনো আর্টিকেল পড়ে নিও। শতক একবিংশ কিন্তু কুসংস্কার মধ্যযুগীয়। দীর্ঘদিন ধরে চলে আসা কুসংস্কারের হাড়িকাঠে ফের বলি এক নিরাপরাধ প্রাণ। কত মানুষ যে আজও কুসংস্কারের নাগপাশে আবদ্ধ তা আরো একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল নদিয়ার গাংনাপুর। স্রেফ পরিবারের অজ্ঞানতা এবং অন্ধবিশ্বাসের বলি 2 বোন। আর এই পুরো দোষটা আমি একা পডকাস্টারদের দেবো না, কারণ আমরা দেখি বলেই না তারা সেটা বেশি বেশি করে বানায়। যেখানে তুমি বাংলাতে যে কোনো বিজনেস বা অন্য কোনো টপিকের পডকাস্টের ভিউ আর এই ভূত নিয়ে করা পডকাস্টের অ্যাভারেজ ভিউর ডিফারেন্সটা দেখলেই সেটা বুঝে যাবে। আর এমনও না যে পডকাস্ট আর 5টা ইউটিউব ভিডিও বানানোর মতোই খুবই ইজি, যে স্ক্রিপ্ট লিখলাম, শুট করলাম, এডিট করলাম, ব্যাস হয়ে গেল। একটা পডকাস্ট বানাতে গেলে একটা ডিসেন্ট প্রোডাকশন, গেস্টকে ইনভাইট করা, তার আসা বা থাকার দায়িত্ব নেওয়া, তার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলা, দেন অত বড় ভিডিওটাকে এডিট করে দেন আপলোড করা। এসবের কারণে প্রোডাকশন কস্ট অ্যারেঞ্জ করার জন্য পডকাস্টাররা যেই টপিকে ভিউজ বেশি সেই টপিকেই ভিডিও বানাতে তারাও এক প্রকার বাধ্য হয়। আর তাই আমরা যদি এসব ভূতুরে পডকাস্ট দেখা একদম বন্ধ না করে দিলেও কিছুটা হলেও কমিয়ে দিই আর তাদের কমেন্ট বক্সে অন্য টপিক কভার করতে বলি, তাহলে আমাদের লাভটাই কিন্তু বেশি। কারণ যেখানে এসব পডকাস্ট থেকে সুপারস্টিশন ছাড়া আর কিছুই শেখার নেই, সেখানে দাঁড়িয়ে হেলথ, বিজনেস, ইনভেস্টমেন্ট এসব নিয়ে বাংলায় পডকাস্ট হলে শহর থেকে গ্রামের মানুষও অনেক কিছু শিখতে পারবে। আর সেই শিক্ষাটা তার জীবনে অনেক
কাজে লাগবে। তাহলে তুমি কি রাজি চেঞ্জটা আনতে? তাহলে আমার কমেন্ট বক্সে বাংলা পডকাস্ট নিয়ে তোমার মতামত জানিয়ে দাও। আর পডকাস্ট চ্যানেলগুলোর কমেন্ট বক্সে গিয়ে কোন টপিকে পডকাস্ট দেখতে চাও সেটাও জানিয়ে এসো। আর হ্যাঁ, এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো মানে নিশ্চয়ই ভালো লেগেছে, তাই ভিডিওটা লাইক শেয়ার করার পাশাপাশি চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আমি আমার ইনস্টাগ্রামের ছোট্ট কমিউনিটিতে খুবই অ্যাক্টিভ থাকি, সেখানে সবার সাথে কথা বলা আর আমার ডেইলি লাইফ শেয়ার করা থেকে আমার নেক্সট ভিডিওর টপিক এই সবকিছু নিয়ে ডিটেলসে আলোচনা করি। তাই ডেসক্রিপশনের পিন কমেন্টে ইনস্টা লিঙ্কটা দেওয়া রইলো, লিঙ্কে ক্লিক করে চলে আসো, তোমার সাথে আমার দেখা হবে ওখানে। টাটা।